সবাইকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের লাইভ ক্লাসের জন্য। আজকে আমি লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুলে পেজ থেকে। অনেকদিন পর আমি এগেন তোমাদের সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি ক্লাসটা জুমে নেওয়ার কথা ছিল, কিন্তু জুমে নেটওয়ার্ক প্রবলেমের কারণে জুমে নেওয়া যাচ্ছে না, সেই জন্য আমি কিছুটা বাধ্য হয়ে লাইভ হলাম। তো যারা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে বলো যে স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ কিনা আর ভোকালটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমাকে কেউ একজন কমেন্টস করে জানাও, বিকজ আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। কমেন্টসে স্টার্ট হয়ে গেলে আমি ক্লাসটা শুরু করে দিব। আজকে আমরা ভাস্কুলার সিস্টেম পড়বো, কার্ডিওভাস্কুলার বলতে পারো, ভাস্কুলার সিস্টেমও বলতে পারো। আমরা আজকে ভাস্কুলার সিস্টেমটা শুরু করব। সো যারা যারা জয়েন করছো তারা তারা একটু দেখে বলো যে ভোকালটা ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, বিকজ ইদানিং খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে সবাই জয়েন করো, আর যার জয়েন করে একটু কমেন্টস করে দাও। আমি ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, ওকে। আচ্ছা, দেখো স্লাইডটা ক্লিয়ার আছে কিনা, আর তোমরা তোমাদের অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ যারা কমেন্টস করেছো। আজকে আমরা শুরু করবো হচ্ছে ভাস্কুলার সিস্টেম। আমরা ভাস্কুলার সিস্টেম বলতে আমরা যেগুলো বুঝবো, এখানে যদি বলো যে ব্লাড ভাস্কুলার, মানে ব্লাড ভাস্কুলার সিস্টেম, অথবা তুমি কার্ডিওভাস্কুলার সিস্টেম, তুমি যেটাই বলো না কেন, এটার কম্পোনেন্টসের মধ্যে শুরু হবে হচ্ছে আমাদের ফার্স্টে হার্ট দিয়ে। হার্ট ইজ আ মানে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দিস সিস্টেম। এছাড়া থাকবে হচ্ছে আর্টারিজ থাকবে, ক্যাপিলারিজ থাকবে, আর ভেইনস থাকবে। এগুলো হচ্ছে কম্পোনেন্টস। ইটস অনলি ফর ইয়োর নলেজ, ইটস নট ফর এনি এক্সাম। আমি এটা জাস্ট তোমাদের জানার জন্য আমি এটা হচ্ছে ইনক্লুড করেছি। তাহলে আমরা নেক্সটে চলে যাব, যেটা ফার্স্টে আমাদেরকে ধরা হয় ভাস্কুলার সিস্টেম থেকে। ভাস্কুলার সিস্টেমটা ফার্স্টে আমাদের একটা ক্লাসিফিকেশন ধরবে। ক্লাসিফিকেশনটা আমি এখানে এখন যে ক্লাসিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ক্লাসিফিকেশনটা বেসিক্যালি ইট ইজ বেসড অন অ্যানাটমিক্যালি। হ্যাঁ, অ্যানাটমিক্যালি ক্লাসিফিকেশন যেটা আমরা ফার্স্টে শুরু করছি, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। যেমন হচ্ছে তোমার আর্টারিজ, তারপরে আর্টারিজের মধ্যে তোমার লার্জ আছে, মিডিয়াম আছে, এরপরে রয়েছে আর্টেরিয়ালস, দেন ক্যাপিলারিজ। ক্যাপিলারিজের মধ্যে আমরা ক্যাপিলারিজ 3 ধরনের ক্যাপিলারিজ পাই, কন্টিনিউয়াস, ফেনেস্ট্রেটেড অ্যান্ড সাইনোসয়েডাল। দেন পাই হচ্ছে ভেনিউলস অ্যান্ড ভেইন। ভেইন হচ্ছে 3 ধরনের আমরা এখানে পাচ্ছি, একটা হচ্ছে স্মল, আরটা হচ্ছে মিডিয়াম, আর হচ্ছে লার্জ ভেইন। হ্যাঁ, এটা আমরা যে ক্লাসিফিকেশনটা এখন এখানে দেখতে পাচ্ছি, ইটস অনলি বেসড অন অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা এই ক্লাসিফিকেশনটা করেছি। এখন আমরা যে নেক্সট ক্লাসিফিকেশনটা চলে যাব, এটা হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন। you should be very clear about the classification, because either it is go through for anatomical classification or for functional classification, যে কোনো একটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো যদি কোনোটাই না দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আমার কাছে যেটা বেটার মনে হয়, যদি ফাংশনাল আর অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশনটা উল্লেখ করা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা নর্মালি এইটাতে চলে যাব। ওকে, আর যদি আমাদেরকে উল্লেখ করে দেয় তাহলে কিন্তু আমাদেরকে সেই ওয়াইজই অ্যান্সারটা করতে হবে। অ্যানাটমিক্যালি চাইলে যদি তোমরা এটা দাও তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ওকে, বিকজ দিস ক্লাসিফিকেশন ইজ কমপ্লিটলি বেসড অন দ্য ফাংশনাল কন্ট্রিবিউশন, অ্যান্ড ফার্স্ট ওয়ান ইজ দ্য ডিস্ট্রিবিউটিং ভ্যাসেলস। ডিস্ট্রিবিউটিং এর মধ্যে আমরা ফার্স্টে যেটাকে বলি আর্টারিজ, বিকজ আর্টারির মেইন ফাংশন হচ্ছে যে এটা তোমার বডিতে যে কোনো নিউট্রিশনটাকে ডিস্ট্রিবিউট করবে। দেন আসতেছি হচ্ছে রেজিস্ট্যান্স ভ্যাসেলস। রেজিস্ট্যান্সের মধ্যে পড়ছে আমাদের আর্টেরিয়াল অ্যান্ড প্রি ক্যাপিলারি স্পিঞ্চার্স, আর্টেরিয়ালস অ্যান্ড প্রি ক্যাপিলারি স্পিঞ্চার্স। দেন আসতেছি হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের মধ্যে আমাদের পড়ছে ক্যাপিলারিজ। ক্যাপিলারিজেরই কিন্তু তোমার ক্লাসিফিকেশন হচ্ছে সাইনোসয়েড। ক্যাপিলারিজের মধ্যে সাইনোসয়েডস পড়ে যাচ্ছে। আর হচ্ছে রয়েছে পোস্ট ক্যাপিলারি ভেনিউলস, পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। তারপরে রয়েছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের মধ্যে পড়ছে লার্জ ভেনিউলস অ্যান্ড ভেইন। দেন হচ্ছে তোমার শান্টস। শান্টসের মধ্যে আমরা অ্যানাস্টোমোসিস যেটা, সেটাকে আমরা বেসিক্যালি শান্টস বলছি। তাহলে এইটা যে ক্লাসিফিকেশনটা যে আমাদের মানে এটা যে ক্লাসিফিকেশনটা যেটা দেখানো হচ্ছে, সেটা হচ্ছে তোমার ফাংশনাল ক্লাসিফিকেশন। সেটা হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন। আচ্ছা, তোমরা যারা ক্লাসে আজকে জয়েন করছো তারা তোমরা যেটা করো সেটা হচ্ছে তোমরা একটু সবাইকে মেনশন করে দাও, বিকজ অনেকেই জানে যে ক্লাসটা জুমে হবে। সো আজকে নেটওয়ার্কের কিছু প্রবলেম থাকার কারণে আমি
সময়টা আসলে কিল করতে চাই নাই, আমি লাইভে চলে এসেছি। সো সবাইকে একটু মেনশন করে দিও, ওয়াচ পার্টি অন করতে পারো যেন সবাই এটা হচ্ছে দেখবে। আচ্ছা আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আচ্ছা তোমরা কি ইয়াটা কি ঝাপসা দেখতেছো, স্লাইডটা কি তোমরা ঝাপসা দেখতেছো? আমাকে কেউ একজন প্লিজ কমেন্টস করে জানাও যে তোমরা স্লাইডটা ঝাপসা দেখতেছো কিনা। তাহলে আমি এটাকে স্লাইড বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, আমি আমাকে ইনফর্ম করা হচ্ছে যে আমি তোমাদের ক্লাসটা জুমে নিচ্ছি, আমি ক্লাসটা ফিনিশ করে দিচ্ছি, লাইভটা ফিনিশ করে দিচ্ছি, তোমরা পেজেই থাকো। আমি আবার জুম থেকে আসার ট্রাই করি নাকি, মানে তোমরা বলো যে আমি কি ক্লাসটা এভাবেই কন্টিনিউ করব নাকি আমি জুমে আবার জুম থেকে নিব। আচ্ছা ম্যাক্সিমামই বলতেছে যে ক্লিয়ার আছে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখান থেকেই নিচ্ছি। আচ্ছা এটা যেটা আমরা ক্লাসিফিকেশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফাংশনাল ক্লাসিফিকেশন। আচ্ছা আচ্ছা সবাই যেহেতু চাচ্ছ এভাবে কন্টিনিউ, আচ্ছা ঠিক আছে আমি এভাবে কন্টিনিউ করতেছি। ওকে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে টিস্যুস অফ ভাস্কুলার ওয়াল। হ্যাঁ এটা যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে ভাস্কুলার ওয়ালের মধ্যে আমরা কি কি জিনিস পাই। হ্যাঁ একটা ভেসেলসের ওয়ালের মধ্যে আমাদের কি কি কম্পোনেন্টস থাকে, ফার্স্টে থাকে হচ্ছে তোমার এন্ডোথেলিয়াম, তারপরে থাকবে তোমার কিছু স্মুথ মাসল ফাইবার, আর থাকবে হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা তো সবাই জানো যে ভাস্কুলার ওয়ালে অবশ্যই মানে কানেকটিভ টিস্যু অবশ্যই আমাদের থাকবে। আর এছাড়া যেটা থাকে যেটা হচ্ছে আমাদের লাইনিং এপিথেলিয়াম, সেটা আমরা এন্ডোথেলিয়াম বলছি। আর হচ্ছে থাকছে স্মুথ মাসল ফাইবার্স, আর থাকছে কানেকটিভ টিস্যু। বেসিক্যালি আমাদের এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিব। হ্যাঁ আমি লেফট সাইডে নিয়েছি, হৃদয় কর্মকার আমি লেফট সাইডে নিয়েছি, দেখো এখন ঠিক আছে মেবি। আচ্ছা এখন এখানে দেখো যে আমাদের দুইটা টার্মস আমরা জানতে চাই, সেটা হচ্ছে হোয়াট ইজ ভাস্কুলোজেনেসিস অ্যান্ড হোয়াট ইজ অ্যাঞ্জিওজেনেসিস। ওকে ভাস্কুলোজেনেসিস অ্যান্ড অ্যাঞ্জিওজেনেসিস এটা কাকে বলে? ভাস্কুলোজেনেসিস হচ্ছে যে আমাদের কিছু ভাস্কুলার এন্ডোথেলিয়ামের কিছু গ্রোথ ফ্যাক্টরস থাকে, হ্যাঁ যেগুলোকে আমরা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর বলি, মানে VEGF, যেটাকে আমরা শর্ট টার্মে বলতেছি VEGF। এগুলো থাকে হচ্ছে ভেসেলসের যে এন্ডোথেলিয়াম থাকে সেখানে কিছু গ্রোথ ফ্যাক্টর থাকে। এরা কি করে? এরা হচ্ছে তোমার যে আমাদের এমব্রায়োনিক যে মেসেনকাইম থাকে সেই মেসেনকাইম থেকে ভাস্কুলার সিস্টেমটাকে ফর্মেশন হতে হেল্প করে, মানে স্টিমুলেট করে। এমব্রায়োনিক মেসেনকাইমকে ভাস্কুলার সিস্টেমে পরিণত করতে সেটা কি করতেছে? আমাদেরকে স্টিমুলেট করতেছে এই গ্রোথ ফ্যাক্টরগুলো। এইটাকে আমরা বলতেছি হচ্ছে ভাস্কুলোজেনেসিস, যেটা এমব্রায়োনিক মেসেনকাইম থেকে ভাস্কুলার সিস্টেম তৈরি হওয়ার যে একটা প্রসেস সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভাস্কুলোজেনেসিস। এটাতে আমাদেরকে হেল্প করছে হচ্ছে কিছু গ্রোথ ফ্যাক্টরস, যে গ্রোথ ফ্যাক্টরসগুলো আমাদের থাকে ভাস্কুলার এন্ডোথেলিয়ামে, যে গ্রোথ ফ্যাক্টরগুলো থাকছে আমাদের ভাস্কুলার এন্ডোথেলিয়ামে।
ঠিক আছে। আর এই ভাস্কুলোজেনেসিসটা আমাদেরকে কি করতেছে দেখো, অ্যাডাল্টসদের যে ভাস্কুলেচার সেটাকে মেনটেন করছে, এটা অ্যাডাল্টসদের যে ভাস্কুলেচারের মানে শেপ বলো যা ফাংশন বলো এটাকে মেনটেন করতে হেল্প করতেছে হচ্ছে আমাদের ভাস্কুলোজেনেসিস। অবশ্যই এটা আমাদের ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ভ্যাসেস তৈরি না হলে তো কোনো কিছুই হবে না। সো ভাস্কুলোজেনেসিস, তারপরেরটা চলে যাব হচ্ছে অ্যানজিওজেনেসিস। অ্যানজিওজেনেসিসটা হচ্ছে অলরেডি তৈরি হয়ে আছে কিন্তু, হ্যাঁ অলরেডি কিন্তু আমাদের এক্সিস্টিং যে ভ্যাসেল থেকে তোমার যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি অ্যানজিওজেনেসিস। এটা আমি যদি আরেকটু সুন্দর করে বলি দেন উই ক্যান সে ইট দ্য প্রমোট ক্যাপিলারি স্প্রাউটিং অ্যান্ড আউটগ্রোথ ফ্রম দ্য স্মল এক্সিস্টিং ভ্যাসেলস। মানে যে গ্রোথ ফ্যাক্টরগুলো বেসিক্যালি আমাদের এমব্রায়োনিক মেসেনকাইম থেকে ভাস্কুলার সিস্টেমটা তৈরি করতে হেল্প করছিল, যে প্রসেসটাকে আমরা বলছি ভাস্কুলোজেনেসিস, সেই একই গ্রোথ ফ্যাক্টরগুলো তোমার যে এক্সিস্টিং যে ভ্যাসেলস রয়েছে সেগুলো থেকে ক্যাপিলারি স্প্রাউটিং করে আউটগ্রোথ করে আবার কিছু ভ্যাসেলস তৈরি করতেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যানজিওজেনেসিস। এই অ্যানজিওজেনেসিসটা আমাদের কেন দরকার, এটা হচ্ছে তোমার টিস্যু রিপেয়ার, রিজেনারেশন এবং বিভিন্ন প্যাথোলজিক্যাল কন্ডিশনেও কিন্তু আমাদের অ্যানজিওজেনেসিস এই প্রক্রিয়াটা মাধ্যমে তোমার প্যাথোলজিক্যাল কিছু কন্ডিশনস আছে সেগুলোতেও কিন্তু এই অ্যানজিওজেনেসিস প্রক্রিয়াটা থাকে। আর এছাড়াও কিন্তু নর্মাল একটা ভ্যাসেলস তৈরি হলেই তো হবে না, অবশ্যই তাকে গ্রোথ করতে হবে। তো এই গ্রোথ ফ্যাক্টর বা নর্মাল গ্রোথের জন্য কিন্তু আমাদের এই অ্যানজিওজেনেসিসটা যেটা সেটা কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো হোয়াট ইজ ভাস্কুলোজেনেসিস অ্যান্ড হোয়াট ইজ অ্যানজিওজেনেসিস? অ্যান্ড পার্সোনালি দিস ইজ আমার কাছে এই প্রশ্নটা খুবই ভালো লাগে যে ভাস্কুলোজেনেসিস কাকে বলে, অ্যানজিওজেনেসিস কাকে বলে। একটা নতুন কিছু তৈরি হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে এমব্রায়োনিক মেসেনকাইম থেকে ভাস্কুলার সিস্টেমটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি ভাস্কুলোজেনেসিস। আর অলরেডি তৈরি হয়ে আছে সেখান থেকে তোমার স্প্রাউটিং এবং আউটগ্রোথ হয়ে মানে এটাকে গ্রোথ করে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের অ্যানজিওজেনেসিস। এটাতে যে গ্রোথ ফ্যাক্টরগুলো, কিছু গ্রোথ ফ্যাক্টর আমাদেরকে কাজ করে, এই গ্রোথ ফ্যাক্টরগুলো রয়ে যায় হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম যে রয়েছে ভাস্কুলার এন্ডোথেলিয়াম, সেই ভাস্কুলার এন্ডোথেলিয়ামে এই গ্রোথ ফ্যাক্টরগুলো আমরা পাচ্ছি। সো এটা কিন্তু খুবই ভেরি বেসিক, হ্যাঁ খুবই ভেরি বেসিক, কারণ এটাকে আমি বলবো যে যে বাচ্চাটা এই ভাস্কুলোজেনেসিস অ্যানজিওজেনেসিস সম্পর্কে জানবে এটা কিন্তু তোমাদের এমব্রায়োলজিতেও কাজে লাগবে। হোয়াট ইজ ভাস্কুলোজেনেসিস, হোয়াট ইজ অ্যানজিওজেনেসিস, ওকে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে এখন আমাদের আসতেছে হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচার সেটা। এখন আসো যে আর্টারি অ্যান্ড ভেইনস, হ্যাঁ ইন বোথ টার্ম উই ফাইন্ড দ্য same item, actually same histological structure, and from inward to outward we can say the tunica intima, the tunica media, and outermost the tunica adventitia. হ্যাঁ, এখানে আমি টিউনিক বলছি, টিউনিক্স আমি টিউনিক না বলে আমরা সবসময় টিউনিকা বলি। এখানে আমি যেহেতু একসাথে টার্মসটা ইউজ করেছি সেজন্য আমি টিউনিক বলছি। ওয়াল অফ বোথ arteries and veins have 3 tunics called the intima, the media and the adventitia. Okay, আমি from inward to outward এসেছি। আচ্ছা, এখন চলে আসো যে টিউনিকা ইন্টিমাতে কি পাবো। এটা কিন্তু তুমি যদি দেখো যে জ্যানকুরাতে তুমি যদি যাও, দেয়ার আর লটস অফ ওয়ার্ডস, এই ওয়ার্ডসের মাঝখানে আমাদের যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেই টপিকসটা আমাদের বাদ হয়ে যায়, সেই জন্য আমি এটাকে কিছুটা কনসাইজ করে নিয়ে আসছি যে অ্যাকচুয়ালি টিউনিকা ইন্টিমাতে আমাদের বেসিক্যালি কোন জিনিসটা আমাদের থাকে। ফার্স্টেই থাকবে লাইনিং এপিথেলিয়াম, হ্যাঁ লাইনিং এপিথেলিয়াম যেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটাকে আমরা বলতেছি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরেই থাকবে হচ্ছে তোমার এটাকে এন্ডোথেলিয়াম আমরা বলছি। তো তার ঠিক পরেই থাকবে সাব এন্ডোথেলিয়াম, এটা সান না এটা সাব হবে, হ্যাঁ সাব এন্ডোথেলিয়াল কানেকটিভ টিস্যু। ঠিক তারপরেই থাকবে হচ্ছে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা, ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। ওকে, আচ্ছা আমি এখানে একটু আমি সময় নিচ্ছি, এটাকে আমি এখানে ঠিক করে ফেলি। এটা সান না, এটা হবে আসলে সাব। ওকে, আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে ফার্স্টে আমাদের থাকছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, দেন থাকছে হচ্ছে আমাদের সাব এন্ডোথেলিয়াল কানেকটিভ টিস্যু, অ্যান্ড ঠিক তারপরেই থাকছে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। তারপরে হচ্ছে আমাদের টিউনিকা মিডিয়া। টিউনিকা মিডিয়া মানেই হচ্ছে মাসেল, মিডিয়ার সাথে মিল করে মনে রাখবা যে মিডিয়া মানে হচ্ছে মাসেল। তো থাকবে স্মুথ মাসেল, অবশ্যই স্মুথ মাসেল থাকবে, কানেকটিভ টিস্যু থাকবে, আর এখানে একটা জিনিস থাকছে সেটা হচ্ছে এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা। ইন্টারনাল ইলাস্টিক লেমিনা থাকছে টিউনিকা ইন্টিমাতে, আর এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা থাকছে আমাদের টিউনিকা মিডিয়াতে, আর টিউনিকা অ্যাডভেন্টিশিয়াতে অবশ্যই ফাইব্রো ইলাস্টিক কানেকটিভ টিস্যু থাকবে। ওকে, দিজ আর দ্য কম্পোনেন্টস অফ দ্য
three histological layers in case of both arteries and veins. এখন আমরা আসবো যে কোন জিনিসটা কোথায় থাকে না। এই তিনটা লেয়ার কিন্তু সবখানেই থাকবে, কিন্তু ভিতরের কম্পোনেন্টসের ক্ষেত্রে আমাদের আর্টারিজ বলো ভেইনসের কথা বলো, এই ভিতরের যে কম্পোনেন্টসটা আছে সেই কম্পোনেন্টসটার মধ্যে একটু চেঞ্জ হবে, হ্যাঁ একটু চেঞ্জ হবে। ওকে, এরকম একটা পিকচার, ঠিক এরকম না, একটু অন্যরকম একটা পিকচার, বাট কথাগুলো সেম। এটা তো আমি যেহেতু আমি ইন্টারনেট থেকে একটু ডাউনলোড করেছি, তোমাদেরকে একটু অন্যরকম পিকচারটা দেখাবো সেই জন্য, আর বাকি সব কিছু সেম, জ্ঞান করে তো তোমরা দেখতে পারবা। দেখো এটা হচ্ছে কিন্তু আমাদের আর্টারি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভেইন। এখানে দেখো এটা হচ্ছে আর্টারি, এটা হচ্ছে ভেইন। তাহলে আমি যদি টিউনিকা ইন্টারনা থেকে শুরু করি, তাহলে দেখো এখানে কি দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে তোমার এন্ডোথেলিয়াম, এটা কিন্তু দেখে বুঝতেছো এন্ডোথেলিয়াম। এই যে দুই পাশেই দেখো টিউনিকা ভেইনের ক্ষেত্রে দেখো আর হচ্ছে আর্টারিজের ক্ষেত্রে দেখো এন্ডোথেলিয়াম। তারপরে দেখো দুখানি বেসমেন্ট মেমব্রেন আছে, অবশ্যই বেসমেন্ট মেমব্রেন থাকবে। এন্ডোথেলিয়াম যেখানে থাকবে, এন্ডোথেলিয়ামটা হচ্ছে আমাদের লাইনিং এপিথেলিয়ামটা, যেহেতু লাইনিং এপিথেলিয়াম আছে অবশ্যই আমাদের বেসমেন্ট মেমব্রেনও থাকবে। আর এখানে দেখো আর্টারির ক্ষেত্রে টিউনিকা ইন্টারনাতে কিন্তু ইন্টারনাল ইলাস্টিক লেমিনাটা পাওয়া যায়, কিন্তু ভেইনের ক্ষেত্রে আমরা এখানে কোনো ইন্টারনাল ইলাস্টিক লেমিনা দেখতে পাচ্ছি না। ওকে, তো this is a very important difference between artery and vein. তাহলে দেখো টিউনিকা ইন্টারনার ক্ষেত্রে আমরা আর্টারির ক্ষেত্রে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা পাচ্ছি, বাট ভেইনের ক্ষেত্রে ইন্টারনাল ইলাস্টিক লেমিনাটা অ্যাবসেন্ট। তারপরে চলে যাব হচ্ছে টিউনিকা মিডিয়াতে। টিউনিকা মিডিয়াতে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখো এই লেয়ারটা দেখো কত মোটা, এটা কিন্তু আমাদের মাসেল লেয়ার। আর এখানে ক্ষেত্রে খেয়াল করো, এখানে দেখো লেয়ারটা কত চিকন, হ্যাঁ এটা হচ্ছে আর্টারির ক্ষেত্রে আর এটা হচ্ছে আমাদের ভেইনসের ক্ষেত্রে, দুটোতেই কিন্তু আমি স্মুথ মাসেল পাচ্ছি। তারপরে চলে আসো এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা। ইন কেস অফ আর্টারি উই ফাইন্ড এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা, বাট ইন কেস অফ ভেইন দিস ইজ অ্যাবসেন্ট। আর এটা হচ্ছে দিস ইজ দ্য টিউনিকা এক্সটার্না, হ্যাঁ টিউনিকা এক্সটার্না। তাহলে এই ক্ষেত্রে দেখো আরেকটা পার্থক্য দেখাচ্ছি, এটা লুমেনটা দেখো ছোট, এটা লুমেনটা দেখো কত বড়, কত ওয়াইড, এটা হচ্ছে ন্যারো। ওকে, এটা হচ্ছে ওয়াইডার, এটা হচ্ছে ন্যারো। তারপর ভেইনের ক্ষেত্রে কিন্তু আমরা ভালভ পাচ্ছি, আর্টারির ক্ষেত্রে কিন্তু তুমি এরকম কোনো ভালভ পাবা না, আর্টারিতে ভালভ থাকবে না, আর ভেইনের ক্ষেত্রে হচ্ছে ভালভ প্রেজেন্ট। তাহলে দেখো এখানে এইটুকু তুমি যদি খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের আলাদা করে আর্টারি ভেইনের পার্থক্য পড়তেও হবে না, খুব সুন্দর করে তুমি জিনিসটা পাচ্ছ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যে ইন্টারনাল যে স্ট্রাকচারটার কথা বলতেছি, যে টিউনিকা ইন্টারনা বলো, মিডিয়া বলো, এক্সটার্না বলো, তার ভিতরে কি কি স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারগুলো আমরা এখানে দেখে ফেললাম। ওকে, এরপর একটা খুব মজার জিনিস, এটা হচ্ছে তোমাদের মনে করো অনেক স্যারের কিন্তু অনেক পছন্দের একটা টপিক, সেটা হচ্ছে হোয়াট ইজ ভাসা ভেসোরাম। হোয়াট ইজ ভাসা ভেসোরাম? ভাসা ভেসোরাম, ইট অ্যাকচুয়ালি মিনস দ্য ভেসেলস অফ দ্য ভেসেল, the vessels of the vessels. Okay, the large vessels usually have vasa viscerum and arterioles, capillaries and venules in the adventitia and the outer part of the media. তার মানে এই জায়গাগুলো যে থাকতেছে তোমার যেসব লার্জ ভেসেলস থাকে, লার্জ ভেসেলস গুলোতে বেসিক্যালি আমাদের থাকে হচ্ছে ভাসা ভেসোরাম, মানে ভেসেলস অফ দ্য ভেসেলস। এর মধ্যে তোমার আর্টেরিওল, ক্যাপিলারিজ এন্ড ভেনিউলস, adventitia in the adventitia and outer part of the media. The vasa viscerum are required to provide metabolites to the cell in those tunics in large vessels because the wall is too thick to the nourished solely by diffusion from the blood in the lumen. এটার মানে হচ্ছে যেগুলো অনেক বড় ভেসেলস থাকে, সেই ভেসেলসের যে একদম আউটার মোস্ট যে লেয়ারটা মানে টিউনিকা অ্যাডভেন্টিশিয়া, এই অ্যাডভেন্টিশিয়াটা এত বেশি মোটা থাকে, সে ভেতরের দিকে নিউট্রিশন পাস করতে তার অনেক সমস্যা হয়। কারণ আমরা জানি নিউট্রিশনগুলো বেসিক্যালি ডিফিউশনের মাধ্যমে, ব্লাড থেকে ডিফিউশনের মাধ্যমে এই নিউট্রিশনগুলো হচ্ছে ভেতরের দিকে আমাদের আসে। আচ্ছা, সেন্ট কি RFSN, হ্যাঁ ঝাপসা হয়ে যাবে, কারণ এটা তোমার একটু প্রবলেম হচ্ছে, এটা হোল
কান্ট্রির নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তুমি একটা কাজ করতে পারো, হয় একটুখানি অপেক্ষা করো, আদারওয়াইজ তুমি লাইনটা কেটে মানে এটা কেটে তুমি চলে যেয়ে আবার জয়েন করো, ইনশাল্লাহ দেখবা তখন ঠিক হয়ে গেছে। একটু ঝাপসা মনে হবে, একটু ঝাপসা লাগতে পারে, ওকে। আর কোনো চিন্তার কোনো কারণ নাই, যেহেতু আজকে আমাদের নেটওয়ার্কটা একটু বেশি প্রবলেম করছে। সো সেই ক্ষেত্রে আমি স্লাইডগুলো তোমাদেরকে নেক্সট ক্লাসে আবার দেখাবো, ওকে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচারটা আমরা অবশ্যই জুমে নিব ইনশাল্লাহ। তো জুমে আমি তখন তোমাদেরকে আবার এই স্লাইডগুলো আবার একবার ভিউ করে দিব। তো যারা আজকে আমার লেকচার ক্লাসে আছো তারা একটু কষ্ট করে দেখো, আর পরবর্তীতে আবার তোমাদের জন্য আমি এই স্লাইডগুলো আবার রিভিউ করবো, সো নো প্রবলেম। যাদের কাছে একটু ঝাপসা লাগবে তারা এটা কেটে লাইভটা কেটে দেন অ্যাগেইন জয়েন করো। আচ্ছা, তাহলে দেখো যে হোয়াট ইজ ভাসা ভেসোরাম। অ্যাকচুয়ালি large vessels have vasa vesorum. That is the meaning of it means the vessels of the vessels. এটা বেসিক্যালি টিউনিকা অ্যাডভেন্টিশিয়াতে থাকে। আর কোনো ভেসেলসের ক্ষেত্রে আউটার পার্ট অফ দ্য মিডিয়াতেও তোমার ভাসা ভেসোরাম থাকতে পারে, ওকে। ভাসা ভেসোরামগুলো বেসিক্যালি আমাদেরকে নিউট্রিশনটা প্রোভাইড করতে হেল্প করে, বিকজ লার্জ ভেসেলসগুলো টিউনিকা অ্যাডভেন্টিশিয়াটা এত বেশি থিক থাকে, সে প্রপারলি ডিফিউশনের মাধ্যমে, ব্লাড থেকে ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশনগুলো আমাদেরকে ঠিকমতো প্রোভাইড করতে পারে না। সেই হেল্পটা করার জন্য থাকে হচ্ছে তোমার ভাসা ভেসোরাম, ওকে। দিস ইজ দ্য ভাসা ভেসোরাম। হ্যাঁ, এখানে দেখো এই যে হলুদ কালারের যে লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, হলুদ কালারের যে লেয়ারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ভাসা ভেসোরাম, ওকে। এখানে দেখো এই যে হলুদ কালারের যে লেয়ারটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। এই যে দেখো টিউনিকা অ্যাডভেন্টিশিয়া, ওকে। টিউনিকা অ্যাডভেন্টিশিয়ার মধ্যে আবার ভেসেলস, দেখছো টিউনিকা অ্যাডভেন্টিশিয়ার মধ্যে আবার ভেসেলস, এইটাকে আমরা বলছি ভাসা ভেসোরাম, ভাসা ভেসোরাম, ওকে। তাহলে তোমরা যদি ভাসা ভেসোরাম, কিন্তু অনেক সময় এই পর্যন্ত যতবার দেখেছি সবাই কিন্তু বাইবাতে অনেক জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ভাসা ভেসোরাম। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা আছে যে luminal blood alone does provide the needs of the cell in the intima because they carry the deoxygenated blood. Large veins commonly have more vasa vasorum than arteries. মানে লার্জ ভেইন গুলো হচ্ছে তোমার আর্টারি থেকে বেশি মাত্রায় ভাসা ভেসোরাম থাকে, বিকজ তারা যেহেতু ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে, আর লার্জ ভেইনের কিন্তু টিউনিকা অ্যাডভেন্টিশিয়াটা অনেক বেশি থিক থাকে, সেই জন্য তোমার লার্জ ভেইনের মধ্যে বেশি ভাসা ভেসোরাম থাকে আর্টারির থেকে, ওকে। এই যে দি অ্যাডভেন্টিশিয়া অফ দ্য লার্জ ভেসেলস অলসো কন্টেইন এ নেটওয়ার্ক অফ আনমাইলিনেটেড অটোনমিক নার্ভ ফাইবার্স, the vasomotor nerve which release the vasoconstrictor norepinephrine. The density of the innervation is greater in arteries than in vein. এগুলো এত বেশি পড়ার দরকার নেই, এগুলোর দরকারই নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা পার্থক্য, ওকে। এটা যে পার্থক্যটা আমি এখানে দেখিয়েছি এটা তোমরা জ্যানকুইরা থেকে পড়বা, হ্যাঁ। জ্যানকুইরার ছবিটা আমি নেওয়ার চেষ্টা করছি, বাট এটা খুবই ব্লার আসে, আমি যখন ছবিটা নিয়ে এখানে দিতে চাই তখন অনেক ব্লার আসে। সো সেই জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা যে পার্থক্যটা এটা অবশ্যই জ্যানকুইরা থেকে পড়বা। যেমন এখানে তোমার লার্জ আর্টারি আর মিডিয়াম সাইজ আর্টারির মধ্যে পার্থক্য, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, লার্জ আর্টারি ভার্সেস মিডিয়াম সাইজ আর্টারি। হ্যাঁ, এখানে তোমার যেটা হবে যে এখানে কিছু পার্থক্য আমি দেখাই। মেইনলি তোমার লার্জ আর্টারির সাথে মিডিয়াম সাইজ আর্টারির পার্থক্যটাই হয় কোন জায়গাটায় জানো? টিউনিকা মিডিয়াতে, ওকে, টিউনিকা মিডিয়াতে। কারণ লার্জ আর্টারির ক্ষেত্রে ইলাস্টিক লেমিনাটা অনেক বেশি থাকে, কিন্তু যেটা মিডিয়াম সাইজ আর্টারি, এটার আরেকটা নামই কিন্তু মাসকুলার আর্টারি। আর এখানে তোমার মিডিয়াম সাইজ আর্টারির ক্ষেত্রে স্মুথ মাসেল লেয়ারটা, মানে তোমার 40 লেয়ার্স পর্যন্ত স্মুথ মাসেলসের যে লেয়ারটা থাকে সেটা 40 লেয়ার্স পর্যন্ত হতে পারে মিডিয়াম সাইজ আর্টারির ক্ষেত্রে। আর বাদ বাকি খুব একটা যে পার্থক্য কিন্তু তা না, মোটামুটি সবই একরকম। খালি এখানে একটা জিনিস খেয়াল রাখবা, টিউনিকা অ্যাডভেন্টিশিয়ার ক্ষেত্রে হচ্ছে এখানে এটা দেখাইছে যে থিন থাকে, নো এলাস্টিক লেমিনা, এটা আমরা এখানে বলবো না। আর এখানে বলছে যে এলাস্টিক লেমিনাটা, এক্সটার্নাল এলাস্টিক লেমিনাটা প্রেজেন্ট। এই জায়গাটায় আসলে আমরা এই পার্থক্যটা মেনলি খুব একটা হাইলাইটেড করব না, কারণ আমাদের কিন্তু আমরা কমনলি যদি বলতে চাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে লার্জ আর্টারির ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল এলাস্টিক লেমিনাটা আসলে
মনে করো যে থাকেই না, হ্যাঁ একদম থাকেই না। আর মিডিয়াম সাইজ আর্টারির ক্ষেত্রে কিন্তু ইলাস্টিক লেমিনাটা, যেটা এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা, সেটা কিন্তু প্রেজেন্ট থাকে। আর বাদ বাকি মোটামুটি তোমার প্রায় সেম। আর মেইন পার্থক্যটা আমাদের হচ্ছে লার্জ আর্টারির সাথে মিডিয়াম সাইজ আর্টারির পার্থক্যটাই হবে টিউনিকা মিডিয়াতে। ওকে, আর এখানে দেখো আর্টারিওলের একটা পার্থক্য আছে, এটাও পড়ে নিও। আচ্ছা, ক্যাপিলারিসটা আমি পরে দেখাবো। আর এটা হচ্ছে তোমার ভেইনটা আমি পরে দেখাবো। এখানে আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমাদের দেখো ইলাস্টিক আর্টারি, হ্যাঁ এটা হচ্ছে ইলাস্টিক আর্টারি। তুমি যখন আন্ডার মাইক্রোস্কোপের নিচে দেখবা তখন কিন্তু তুমি ইলাস্টিক আর্টারিটা ঠিক এরকমই দেখতে পাবা। এখানে দেখো এই যে একটা পিঙ্কিশ কালারের, এই যে দেখো এরকম এরকম বাঁকা বাঁকা যে জিনিসগুলো দেখতে পাচ্ছে, এগুলো সবগুলোই কিন্তু ইলাস্টিক ফাইবার। হ্যাঁ, এগুলো সবগুলোই কিন্তু তোমার ইলাস্টিক ফাইবার। তো ইলাস্টিক ফাইবারটা অবশ্যই বেশি থাকবে, এই জন্যই তো নাম হচ্ছে ইলাস্টিক আর্টারি। আর দিস ইজ দ্য দেখো মাসকুলার আর্টারি। দেখো মাসকুলার আর্টারির ক্ষেত্রে এই যে দেখো স্মুথ মাসেল লেয়ারটা কত মোটা, হ্যাঁ স্মুথ মাসেল লেয়ারটা কত মোটা। তো মাসকুলার আর্টারির ক্ষেত্রে মেইন পার্থক্যটাই কিন্তু এটা হয় যে ইলাস্টিক আর্টারির ক্ষেত্রে ইন্টারনাল ইলাস্টিক লেমিনাটা অনেক বেশি থাকবে, আর সরি ইলাস্টিক লেমিনাটা অনেক বেশি থাকবে। আর মাসকুলার আর্টারির ক্ষেত্রে হচ্ছে তোমার স্মুথ মাসেল লেয়ারটা অনেক বেশি থাকবে, আপ টু 40 লেয়ার্স। আচ্ছা, এখানে আমরা যেটা দেখাইছি যে এটা একটা কমন একটা চিত্র, দেখো যে এটা হচ্ছে তোমার ভেনিউলস, এগুলো হচ্ছে তোমার সব ভেনিউলস। আর এগুলো হচ্ছে এ লেখা যেগুলো, সেগুলো হচ্ছে তোমার আর্টারিওস ভেনিউস। আর সি লেখা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, দিজ আর দ্য ক্যাপিলারিস। ওকে, দিজ আর দ্য ক্যাপিলারিস, এই যে ছোট ছোট ক্যাপিলারিস দেখো। আর ভেইনটা এখানে সবচেয়ে বড়, আর এগুলো হচ্ছে তোমার আর্টেরিওলস। আচ্ছা, এরপরে যেটা বলবো যে সেটা হচ্ছে যে ভেইনসের ক্ষেত্রে আমাদের কি কি হয়। ভেইনসের ক্ষেত্রে তো আমরা অলরেডি দেখেই ফেলছি যে আমাদের কি কি অ্যাবসেন্ট থাকে। হ্যাঁ, ভেইনসের ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসটা অ্যাবসেন্ট থাকে। আর এখানে তোমার দেখানো হয়েছে যে স্মল অ্যান্ড মিডিয়াম ভেইন। আমি একটু এখানে পার্থক্যটাতে যাই। আচ্ছা, এখানে দেখো মিডিয়াম যে এখানে হচ্ছে তোমার লার্জ ভেইনের ক্ষেত্রে টিউনিকা ইন্টিমা যেটা, সেটা হচ্ছে থিকার থাকবে। হ্যাঁ, থিকার থাকবে in small vein, thicker than small vein, and delicate internal elastic lamina may be present. Okay, may be present. আর তারপরে দেখো তুমি টিউনিকা মিডিয়াতে আসো। টিউনিকা মিডিয়াতে মিডিয়াম যে ভেইনটা, মিডিয়াম আর স্মল ভেইন আমরা এখানে আলাদা করে খুব একটা পার্থক্য করব না, কারণ খুব একটা পার্থক্য নাইও। শুধুমাত্র মিডিয়াম আর স্মল ভেইনটা আমরা ডায়ামিটার দিয়ে পার্থক্য করতে পারছি, আর বাকি সবই কিন্তু সেম। তাহলে দেখো মিডিয়াম আর স্মল সাইজ ভেইনের ক্ষেত্রে টিউনিকা ইন্টিমাটা থাকবে থিন, আর সাব এন্ডোথেলিয়াল ল্যাকিং ইন স্মলার ভেইন। তাহলে সাব এন্ডোথেলিয়াল লেয়ারটা থাকবে না হচ্ছে তোমার স্মল সাইজের ভেইনে। আর লার্জের ক্ষেত্রে দেখো থিকার দেন ইন স্মল ভেইন, অ্যান্ড ডেলিকেট ইন্টারনাল ইলাস্টিক লেমিনা মে বি প্রেজেন্ট। মানে কিন্তু প্রেজেন্ট থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে না, থাকতে পারে। আচ্ছা, তারপরে টিউনিকা মিডিয়াতে আসো। থিন লেয়ার অফ স্মুথ মাসেল ইলাস্টিক অ্যান্ড কোলাজেন ফাইবার, এটাও হচ্ছে তোমার লার্জ ভেইনের ক্ষেত্রে থিন থাকে, এবং কখনো কখনো তোমার মাসেল লেয়ারটা থাকেই না। হ্যাঁ, তারপরে চলে আসো হচ্ছে তোমার টিউনিকা অ্যাডভেন্টিশিয়াটা হচ্ছে তোমার ওয়েল ডেভেলপড। এখানে দুইটার ক্ষেত্রেই তোমার মিডিয়াম, স্মল সাইজ, লার্জ ভেইন বলো, সবারই কিন্তু তোমার টিউনিকা অ্যাডভেন্টিশিয়া যে লেয়ারটা, সেটা কিন্তু অনেক ওয়েল ডেভেলপড থাকে। ঠিক আছে, ওয়েল ডেভেলপড, এবং এদের কি থাকে না, কোনো এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা থাকে না। আর লার্জ ভেইনের ক্ষেত্রে ওদের টিউনিকা অ্যাডভেন্টিশিয়াতে আমরা কিন্তু ভাসা ভেসোরাম পাবো। ঠিক আছে, মিডিয়াম আর স্মল ভেইনে কিন্তু খুব একটা থাকে না, কিন্তু লার্জ ভেইনের ক্ষেত্রে কিন্তু ভাসা ভেসোরাম আমরা পাবো। ঠিক আছে, আর মিডিয়াম আর স্মল ভেইনের ক্ষেত্রে ভালস পাবো, কিন্তু লার্জ ভেইনের ক্ষেত্রে আমরা ভাসা ভেসোরামটা বেশি পাবো। আচ্ছা, আর এই পার্থক্যটা অবশ্যই সবাই জ্যানকুরা থেকে পড়বা। আমি এখানে একটু শর্ট করে পার্থক্যটা নিয়েছি, কিন্তু তোমরা সবাই জ্যানকুরা পার্থক্যটা পড়বা। আচ্ছা, এখন দেখো এই যে স্মল ভেইন, এটা হচ্ছে তোমার স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড ভেইন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমার মিডিয়াম সাইজড ভেইন, এই যে এটা, আর এটা হচ্ছে কিন্তু তোমার স্মল ভেইন। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়াম সাইজড ভেইন, আর হচ্ছে স্মল ভেইন, এই যে এটা। আর এখানে যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু আর্টারি আর ভেইনের মধ্যে
একটা ছবি দেখানো হয়েছে যে আর্টারিটা কেমন থাকে আর ভেইনটা কেমন থাকে। ভেইনের লুমেনটা কিন্তু অনেক বড় থাকবে, ওয়াইডার থাকবে কম্পেয়ার টু দ্য আর্টারি। আর আর্টারির ক্ষেত্রে টিউনিকা মিডিয়াটা অনেক ঠিক থাকে কম্পারিজন টু দ্য ভেইন। ওকে, আচ্ছা। আর এখানে দেখানো হয়েছে মিডিয়াম সাইজড আর্টারি, এখানে আর্টারি আর এখানে ভেইন। এখানে দেখো মিডিয়াম সাইজড আর্টারিটা কিরকম আর মিডিয়াম সাইজড ভেইনটা কিরকম। ওকে, আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের লার্জ ভেইন, এটা হচ্ছে লার্জ ভেইন। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো হচ্ছে ক্যাপিলারিজম। ক্যাপিলারিসটা দেখো, এখানে ক্যাপিলারিসটা বেসিক্যালি তোমার এটা একটা সিম্পল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল which is rolled up as a tube and surrounded by basement membrane, and the average diameter of the capillaries varies from 4 to 10 micrometer, and this is the capillary. আসলে ক্যাপিলারিটা তোমার আর্টারি আর ভেইনকে কানেক্ট করে। হ্যাঁ, আর্টারি আর ভেইনকে কানেক্ট করে, এটাই হচ্ছে আমাদের ক্যাপিলারি। আচ্ছা, আরেকটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে দেখো আর্টারি, দিস ইজ দ্য ভেইন, অ্যান্ড মাঝখানের এটা হচ্ছে ক্যাপিলারি। এটা হচ্ছে তোমার ক্যাপিলারিগুলোকে আরেকভাবেও বলা হয় যে দিস আর দ্য টাইনি নেটওয়ার্কস অফ ব্লাড ভেসেলস অ্যান্ড হুইচ কানেক্ট দ্য আর্টারিজ উইথ দ্য ভেইন। এটা তোমার প্রায় মানে আমাদের ফুল বডির প্রায় সব টিস্যুতেই তুমি ক্যাপিলারিজ পাবা, ম্যাক্সিমাম টিস্যুতেই তুমি ক্যাপিলারিজ পাবা। অ্যান্ড ওয়ার গ্যাস এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড হ্যাপেন্স সো স্মল দ্যাট ব্লাড সেল পাস ইন সিঙ্গেল ফাইল। এটা আমাদের বলার দরকার নাই, এটা আমি জাস্ট আসলে পিকচারটা দিছি তোমাদেরকে এটা দেখানোর জন্য। এটা একটা টাইনি নেটওয়ার্ক অফ blood vessels. These are the tiny network of blood vessels which connect the arteries with the veins. এটাই হচ্ছে আমাদের ক্যাপিলারিজের সংজ্ঞা। এছাড়া আমরা এটার সাথে এটা লাগিয়ে দিব যে ক্যাপিলারিজ আর composed of simple layer of endothelial cell rolled up as a tube surrounded by the basement membrane. এটা আমরা এটার সাথে লাগাই দিব, ঠিক আছে? তাহলে ক্যাপিলারিজের সংজ্ঞাটা আমাদের হয়ে যাবে। আমি ক্যাপিলারিজটা আমি মানে এটার উপরে আমি খুবই জোর দিই, বিকজ ক্যাপিলারিজ তুমি ভাইবা বলো, এসএকিউ বলো, সবখানে দিস আর দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। এরপরে আসা হচ্ছে ফাংশনস অফ ক্যাপিলারিজ। ফাংশনস অফ ক্যাপিলারিজের মধ্যে আমাদের ফার্স্ট ফাংশনটাই হচ্ছে পারমিয়াবিলিটি, দেন হচ্ছে তোমার মেটাবলিক ফাংশন, এর কিছু মেটাবলিক ফাংশন রয়েছে। আর এছাড়া এটার একটা ফাংশন কাজ করে, সেটা হচ্ছে অ্যান্টি থ্রম্বোজেনিক ফাংশন। দিজ আর দ্য ফাংশনস অফ দ্য ক্যাপিলারিজ। অ্যান্ড টাইপসের মধ্যে আমি 3 ধরনের ক্যাপিলারিজ পাচ্ছি। একটা হচ্ছে তোমার ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিজ, অ্যান্ড অ্যানাদার ইজ কন্টিনিউয়াস ক্যাপিলারিজ, অ্যান্ড অ্যানাদার ইজ ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারিজ। ওকে, 3 ধরনের ক্যাপিলারিজ পাচ্ছি। আমার একটা খুব হাম্বল একটা মানে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে ক্যাপিলারিজটা সবাই খুব সুন্দর করে পড়বা। কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে বই পড়বা, বই থেকে একটু ডিটেলস পড়বা। বিকজ তুমি এসএকিউ এমসিকিউ বলো, এসএকিউ বলো, তুমি ভাইবা বলো, তুমি ক্যাপিলারিজ ছাড়া যার ভাস্কুলার সিস্টেম থেকে প্রশ্ন পড়বে তার কিন্তু ক্যাপিলারিজ ছাড়া পরীক্ষা হবে না। ক্যাপিলারিজ থেকে অফকোর্স ধরা হবেই। সো ইউ ক্যান গিভ 5 স্টার টু দিস টপিক ক্যাপিলারিজ। ওকে, আচ্ছা। এরপর আমি চলে যাব হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিজ। আমি এখানে খুব শর্ট করে, খুব কনসাইজ করে, ইজি করে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, বাট অ্যাকচুয়ালি বইটা গো থ্রু করলে অনেক কথা লেখা থাকে। সো আমরা যেন মেইন কথাগুলো আমরা মিস না করি। যেমন ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, ফেনেস্ট্রা মানেই হচ্ছে ছিদ্র, এটা আমাদের মাথায় থাকতে হবে। বাট ছিদ্রটা কোথায় থাকবে? ফেনেস্ট্রেশনগুলো তোমার কিন্তু থাকে এন্ডোথেলিয়াল সেলে, আর সেলগুলোর মধ্যে আবার থাকতেছে কি টাইট জাংশন থাকবে, কিন্তু টাইট জাংশন থাকলেও ফেনেস্ট্রেশন থাকে, অ্যান্ড হুইচ অ্যালাউ দ্য গ্রেটার এক্সচেঞ্জ অ্যাক্রস দ্য এন্ডোথেলিয়াম। যেহেতু ফেনেস্ট্রেশন আছে সেই জন্য কিন্তু তোমার এন্ডোথেলিয়াম দিয়ে ওদের এক্সচেঞ্জ প্রচুর, মানে তোমার এক্সচেঞ্জটা অনেক বেশি হবে। অ্যান্ড দ্য বেসমেন্ট মেমব্রেন ইজ কন্টিনিউয়াস। এই কথাটা আমাদের দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেলগুলোর মধ্যে ফেনেস্ট্রা থাকে, বাট বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু কন্টিনিউয়াস। বেসমেন্ট মেমব্রেনে কিন্তু কোনো ফেনেস্ট্রা থাকে না। তারা কোথায় কোথায় পাওয়া যায়? দে আর ফাউন্ড ইন অর্গানস ওয়ার মলিকুলার এক্সচেঞ্জ উইথ ব্লাড ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাচ এজ endocrine glands or endocrine organs, intestinal walls and choroid plexus. Endocrine organs, intestinal walls and choroid plexus, এই জায়গাগুলোতে তোমার ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিজ থাকে।
দেন আসো হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি। কন্টিনিউয়াস ক্যাপিলারিজ হচ্ছে সেলগুলোর মধ্যে সেল, এন্ডোথেলিয়াল সেল প্লাস বেসমেন্ট মেমব্রেনের মধ্যে কোনো ফেনেস্ট্রেশন থাকবে না, and these are the most common type and which have tight occluding junction that sealing the intercellular cleft between all the endothelial cell to produce minimal fluid leakage. এটা কিন্তু তোমাদের মোস্ট কমন টাইপ এবং এদের মধ্যে টাইট জাংশন থাকে, অক্লুডিং জাংশন থাকে। এর ফলে সেলের, এন্ডোথেলিয়াল সেলের মধ্যে তোমার একটা এন্ডোথেলিয়াল সেল আরেকটা এন্ডোথেলিয়াল সেলের সাথে খুব টাইটলি অ্যাডহারেন্ট থাকে। দ্যাটস ওয়াই এখান দিয়ে কিন্তু একদমই ফ্লুইড লিকেজ হয় না, মানে একদম মিনিমাল অ্যামাউন্ট অফ একটা ফ্লুইড লিকেজ হয়। দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ক্যাপিলারি অ্যান্ড ফাউন্ড ইন মাসল and connective tissue, lungs, exocrine glands and nervous tissue. এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো আমি রেড কালার দিয়ে কিন্তু ব্লক মানে বোল্ড করে দিছি, বিকজ আমাদের কাছে কিন্তু তোমাদের এক্সাম্পলগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি, অ্যান্ড হিয়ার ইটস আ ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্টর। Then that is the discontinuous capillaries. These are the commonly called sinusoids. এই ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি গুলোকে কিন্তু আমরা কমনলি সাইনোসয়েডসও বলি, and which permit maximal exchange of macromolecules as well as allow easier movement of cell between tissues and blood. এই তোমার ডিসকন্টিনিউয়াস থাকার কারণে, ডিসকন্টিনিউয়াস মানেই বুঝতে পারতেছো সেলগুলোর মধ্যেও ফেনেস্ট্রেশন আছে, লার্জ বড় বড় ফেনেস্ট্রেশন আছে, প্লাস এদের বেসমেন্ট মেমব্রেনও তোমার ফেনেস্ট্রেশন আছে, আই মিন ইরেগুলার। ওকে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ডিসকন্টিনিউয়াস, কোনো কিছুই কন্টিনিউয়াস না। আর সাইনোসয়েড, অথবা এটাকে আমরা সাইনোসয়েডও বলতে পারি। এবং এত বেশি তোমার ডিসকন্টিনিউয়াসের কারণে কিন্তু এদের মধ্যে তোমার ম্যাক্সিমাল এক্সচেঞ্জ হয়। ম্যাক্রোমলিকুলস যেগুলো থাকে, মানে ম্যাক্রোমলিকুল কি বড় বড় যেসব থাকে ওগুলো কিন্তু এদিক দিয়ে চলে যাবে এই সাইনোসয়েডের মধ্যে দিয়ে। And individual endothelial cell here have large perforations but without diaphragm. Okay, without diaphragm মানে কোনো পাতলা কোনো আবরণও নাই। এখানে ডায়াফ্রামটা পাতলা আবরণ যুক্ত এটা বলা হয়েছে। এখানে কিন্তু তোমার লার্জ perforations থাকবে but without diaphragm, and collectively they form a discontinuous layer with wide irregular spaces between the cell. And sinusoid also differ from other capillaries by having highly discontinuous basal lamina and much larger diameter, and often this is 30 to 40 micrometer which slows the blood flow. Okay, sinusoidal capillaries কোথায় কোথায় পাবো? liver, spleen, some endocrine organs and bone marrow. The most important structure here is the liver, spleen, bone marrow and some endocrine organs. ওকে, তাহলে দেখো সাইনোসয়েডগুলোর মধ্যে সেলগুলোর মধ্যে ডিসকন্টিনিউশন থাকবে, প্লাস ওদের বেসাল লেমিনার মধ্যেও ডিসকন্টিনিউশন থাকবে এবং এদের ডায়ামিটারটা অনেক বড় হবে, দ্যাট ইজ দ্য 30 to 40 মাইক্রোমিটার। ওকে, 30 to 40 মাইক্রোমিটার। ওকে, and this is the picture of কন্টিনিউয়াস ক্যাপিলারি। দেখো এখানে বেসমেন্ট মেমব্রেনের কোনো ঝামেলা নাই, খুবই সুন্দর, সেলগুলোর মধ্যেও খুবই সুন্দর, একদম টাইট জাংশন। হ্যাঁ, টাইট জাংশন। আর ভিতরে এটা রেড কালারে যেটা দেখছো এটা কিন্তু লুমিনাল ব্লাড, মানে এখানে কোনো ঝামেলা টামেলা কিছু নাই, ওদের স্ট্রাকচার খুবই সুন্দর। এখন চলে আসো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। ফেনেস্ট্রা দেখতে পাচ্ছ, বেসমেন্ট মেমব্রেনে কিন্তু কোনো ঝামেলা নাই, বেসমেন্ট মেমব্রেনটা খুব সুন্দর আছে। ঝামেলা কোথায়? এই যে দেখো এন্ডোথেলিয়াল সেল আমি বুঝলাম কি করে, এই যে দেখো এক একটার ভিতরে কিন্তু নিউক্লিয়াস আছে, সেই জন্য আমি বুঝলাম যে এগুলো হচ্ছে এক একটা এন্ডোথেলিয়াল সেলের মধ্যে এই যে দেখো একটা ফেনেস্ট্রা, তার মানে এন্ডোথেলিয়াল সেলের মধ্যে ফেনেস্ট্রেশন থাকবে, বাট এদের মধ্যে কিন্তু দেখো টাইট জাংশন আছে, একটা সেলের সাথে আরেকটা সেলের কিন্তু কানেকশন ঠিকই আছে, টাইট জাংশন আছে, ওরা কিন্তু একটা থেকে আরেকটা দূরে না। এখানে আসো, দেখো কাহিনী কি অবস্থা স্ট্রাকচারের। বেসমেন্ট মেমব্রেনের তো কোনো ঠিক ঠিকানা নাই, একদম বড় বড় ফেনেস্ট্রা, সেলের অবস্থা দেখো কি পরিমাণে ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে, কি পরিমাণে বড় বড় ফেনেস্ট্রা, আর বেসমেন্ট মেমব্রেনের মধ্যে দেখো কি অবস্থা, পুরো ডিসকন্টিনিউয়াস, কোনো কন্টিনিউশন স্ট্রাকচারেরই কোনো ঠিক নাই।
This is the sinusoid or discontinuous capillary. Any of you can say it discontinuous or sinusoid, তোমাদের যেটা ইচ্ছে, as you wish. তুমি এটা ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারিও বলতে পারো, সাইনোসয়েডও বলতে পারো, বাট আমি এখানে সাজেস্ট করবো আমাদেরকে দুইটা জিনিসই জানার জন্য, কারণ এটা কিন্তু বারবার আর করতে থাকে স্যারেরা, হ্যাঁ, জানতে চায় আরও কি আরও কি আরও কি এরকম। তোমাকে বেসিক জিনিসটা জানতে হবে, হ্যাঁ, বেসিক জিনিসটা জানতে হবে। যেমন ফেনেস্ট্রেটেড ক্যাপিলারির মধ্যে আমি তোমাকে কনফিউজ করব, হ্যাঁ, এন্ডোথেলিয়াস সেলের মধ্যে ফেনেস্ট্রা কি আছে, তুমি বললে আছে। বেসমেন্ট মেমব্রেনে কি আছে, হ্যাঁ আছে। আচ্ছা, বেসমেন্ট মেমব্রেনে আছে, আবার বলতেছে এন্ডোথেলিয়াস সেলে ফেনেস্ট্রা আছে, তাহলে কি এদের মধ্যে কি টাইট জাংশন পসিবল? অবশ্যই টাইট জাংশন পসিবল, ওকে। কিন্তু সাইনোসয়েডের ক্ষেত্রে এসব কোনো স্ট্রাকচারের কোনো কিছু মেনটেন হবে না। এদের বেসমেন্ট মেমব্রেনও তোমার ডিসকন্টিনিউয়াস থাকবে, প্লাস হচ্ছে এন্ডোথেলিয়াল সেলগুলোর মধ্যে বড় বড় ফেনেস্ট্রা থাকে, ওকে। আমরা এক্সাম্পলও পড়ে ফেলছি। আচ্ছা, আমাদের অল্প কিছু টপিকস বাকি আছে, সো আমি আজকে আর কন্টিনিউ করব না। আমরা আজকে ক্যাপিলারি পর্যন্ত বাদ রাখবো। আমাদের আর একটা সিঙ্গেল আমাদের লেকচার লাগবে, তাহলে আমরা ইনশাল্লাহ এটা শেষ করে ফেলতে পারবো, ওকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে একটুকুন বোঝার মধ্যে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখতে পারো, কোনো অসুবিধা নাই। আমি দেখে তারপরে তোমাদেরটা অ্যান্সার করে দেবো ইনশাল্লাহ। আর নেক্সটে আমরা জুমে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো কারণে প্রবলেম হয়, কারণ এখন নেটওয়ার্কের অনেক বেশি প্রবলেম হচ্ছে আসলে, যদি কোনো কারণে নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে আমি লাইভে চলে আসবো, কারণ আমরা টাইমটা ওয়েস্ট করবো না। আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে রেখো, আমি অবশ্যই তোমাদের কোয়ারিজের অ্যান্সার দিব। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর আমি চেষ্টা করতেছি যে নেক্সট টুইসডেতে তোমাদের আমরা অলরেডি হিস্টোলজি ভাইভা সেশন আমাদের যেটা ছিল সেটা আমরা অলরেডি শেষ করে ফেলছি, হিস্টোলজি ভাইভা সেশন। এরপরে যে প্ল্যান হচ্ছে ইনশাল্লাহ হয়তো তোমাদের হার্টবার্ট নিয়ে ভাইভা সেশন শুরু করতে পারি। সো সবাই সেই ক্লাসগুলোতে থাকবা। ভাইভা সেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, যত বেশি শুনবা, সবার কাছ থেকে যত বেশি শুনবো তত বেশি মানে প্রশ্ন সম্পর্কে তত বেশি তোমরা ইন্ট্রোডিউস হবা। যে যত বেশি প্রশ্ন শুনবে তার পরীক্ষা কিন্তু তত ভালো হবে, কারণ প্রশ্ন বোঝা, প্রশ্ন অ্যান্সার করা, প্রশ্ন বোঝাও কিন্তু একটা এক্সাম। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের সেফটি নিজে মেনটেন করে চলো। ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে, ওকে। ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি, থ্যাংক ইউ।